প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত রাতে দৌলতদিয়া ফেরির পল্টন থেকে যাত্রী বোঝাই বাস পদ্মা নদীতে নিমজ্জিত হয়ে দুই ডজনের মতো লোক নিহত হয়েছে। এটা খুবই অসতর্কতাবশত হয়েছে এবং এর জন্য অবশ্যই চালক বা যে যাত্রীরা ফেরি পারাপারের সময় বসে থাকেন বাসে তাদের ভুল। যাই হোক, যে বলে হোক, ঘটনা ঘটেছে এবং পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে, সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এজন্য আমরা শোক ও দুঃখ প্রকাশ করছি। রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক দুঃখ প্রকাশ করছেন, কিন্তু বাস্তবতা হলো কতগুলি জীবন আমরা হারালাম। এবারের ঈদের যাত্রায় 2 শতাধিক লোক দুর্ঘটনায় নিহত হয়েছে। এটাও আরেকটা বড় দিক যে 5-6 দিনের বন্ধে এত লোক দুর্ঘটনায়। সড়কে আমাদের অনেক লোকের প্রাণ ঝরে যায়, এটা বন্ধ হওয়া উচিত। আমরা দেখছি এই সরকার বয়স মাত্র 1 মাস পেরিয়ে গেল, গভীর সংকটের মধ্য দিয়ে যেমন নির্বাচনটা হয়েছে, তেমনি এই সরকারও শপথ নিয়েছে একটি আন্তর্জাতিক সংকটের মধ্য দিয়ে। ফলে অর্থাৎ গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা যে শুরু হয়েছে, সেই যুদ্ধ এখনও চলছে এবং জ্বালানি সমৃদ্ধ দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইসরায়েল এবং আমেরিকার হামলার প্রেক্ষিতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, সেগুলোতে হামলা করার পরে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে তেল গ্যাস ক্ষেত্রগুলিতে যেমন পাল্টা হামলা হচ্ছে, তেমনি হরমুজ প্রণালী যে প্রণালী দিয়ে দেশের গোটা বিশ্বের প্রায় 10% তেল সরবরাহ হয়, সেটাও বন্ধ অনেক দিন। ফলে যারা আমদানি নির্ভর রাষ্ট্র, বাংলাদেশও তার একটা গ্যাস এবং জ্বালানি সংকট শুরু হয়েছে। সরকার এটা মোকাবেলার আন্তরিক চেষ্টা করছে অন্যান্য সংকটের মতো, কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক সংকট এবং আমদানি নির্ভর, ফলে সংকট মোকাবেলা করা কঠিন হয়ে যাচ্ছে। গতকালও প্রধানমন্ত্রী সচিবালয়ে একটি বৈঠক করেছেন, জরুরি বৈঠক। সেখানে বিষয়গুলো আলোচনা হয়েছে, তারা সংকট মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। জ্বালানি এবং গ্যাস সংকটের পাশাপাশি এর সাথে সম্পর্কিত পণ্যমূল্য আগে থেকেই, রোজা এবং তার আগে থেকে পণ্যমূল্য বেশি ছিল, অন্তর্বর্তী সরকারের সময় বেশি ছিল, কিন্তু এই সরকার উত্তরাধিকার সূত্রে সেগুলি পেলেও এই সরকার কিন্তু পণ্যমূল্য কমাতে পারেনি। ফলে যেটার যুদ্ধ পরিস্থিতি আগে থেকেই আমরা জানি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল, তারপরে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ আমাদের মতো দরিদ্র দেশগুলির উপরে মরার উপরে খাড়ার ঘা। পণ্যমূল্য বেড়েই যাচ্ছে, জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সংকটে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। ফলে আমরা যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং কঠিন পরিস্থিতি মুখোমুখি, সেটা পরিষ্কার। ফলে আমাদের এই সংকট মোকাবিলায় অবশ্যই বাস্তব এবং আন্তরিক পদক্ষেপ নিতে হবে। সংকট আছে দলের বিএনপির অভ্যন্তরে, বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসেছেন অনেকেই, যারা দেশের ভিতরকার অবস্থা জানেন না। দীর্ঘ 15 বছরে আওয়ামী দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন প্লাস অন্তর্বর্তী সরকারের সময়ে একটি মৌলবাদী বা উগ্রবাদী গোষ্ঠীর উত্থান। এই পরিস্থিতিতে যারা ছিলেন না দেশে, বা যারা এই পরিস্থিতি মোকাবেলা করেনি, দূরে দূরে ছিলেন বা দেশের বাইরে ছিলেন, তারা এখানে এসে অনেকেই সরকারের মধ্যে ঢুকে পড়েছেন। ফলে যারা ত্যাগী নেতা দলের, তারা বঞ্চিত হচ্ছে। এবং হাইব্রিড নেতা, যেটা তারেক জিয়া নিজেই বলেছেন, প্রধানমন্ত্রী, যে এটাকে তিনি বলছেন যে গুপ্ত। তো বিএনপির মধ্যে কেবল মৌলবাদী গুপ্তই নয়, এখানে আওয়ামী গুপ্ত রয়েছে। সরকার আসলে এই গুপ্তদের মোকাবেলা করতে পারছে না। অর্থাৎ বঞ্চিতরা, ত্যাগী নেতারা, আন্দোলনী নেতারা অনেকটাই সাইড লাইনে পড়ে গেছে, সুবিধাবাদীরা সরকারে ঢুকে পড়ছে। ফলে দলের ভিতরে সংকট তৈরি হয়েছে। আরেকটি বিষয় হলো, সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে।
বট বাহিনী, সরকারের চাঁদাবাজি সহ, সরকার এটা বলবো না, দলের বিএনপির যে সুবিধাবাদী অংশ যারা সরকারকে ব্যবহার করে নিজের আখের গোছাতে চায়, তারা চাঁদাবাজি সহ নানান অপকর্মে জড়িত, কিন্তু সেটার সাথে অতিমাত্রা অতিরঞ্জন করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। অনেকগুলো তথ্যই সঠিক নয়, আমরা ইতিমধ্যে দেখেছি। রিউমার যে ফ্যাক্টস ফাইন্ডিং, তারা বলছে যে বেশিরভাগই অপতথ্য বা মিথ্যা তথ্য, এর মধ্যে আবার বেশিরভাগ ছড়ানো হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। এগুলিকে মোকাবেলা করার চেষ্টা করতে হবে, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার চেষ্টা করতে হবে, পণ্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে, গ্যাস জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু গত সরকারের আমলও খারাপ ছিল, অন্তর্বর্তী সরকারের আমলও খারাপ ছিল, এখনও পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি হয়নি। পুলিশকে গুছিয়ে আনা যায়নি, সেনাবাহিনী এখনও মাঠে আছে, কিন্তু পরিস্থিতি আমরা দেখছি প্রায় খুন খারাপে দর্শন ইত্যাদি আছে। এটাকেও সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য আন্তরিক হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও আরও কঠোর এবং কৌশলী হতে হবে। বহির্শক্তির নানান খেলা বাংলাদেশকে নিয়ে আমরা সবসময় দেখে আসছি। এখানকার সরকারের কাউকে সরকারে আনা, সরকার থেকে ফেলে দেওয়া সহ নানান প্রচার অপপ্রচারের সাথে বহিঃশক্তিগুলো জড়িত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমেরিকা, চীন এবং ভারত, এটা তিনটা শক্তিকে মোকাবেলা করে বাংলাদেশকে চলতে হয়। যেহেতু ভারত বৃহৎ রাষ্ট্র, আমাদের প্রতিবেশী, এবং বর্ডার আছে, দীর্ঘ বর্ডার, 450 মতো বর্ডার, 9 কিলোমিটার। এই সীমান্ত সামাল দিয়ে তার অনেক অনুগত বাহিনী লোক আছে দেশে, সেগুলোকে সামাল দিয়ে একটি সরকারের পরিচালনা খুবই কঠিন কাজ, ব্যালেন্স করে চলতে হয়। এই সরকারও সেটা করবে এবং সুন্দরভাবেই করবে। দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব, দেশের মর্যাদা, অধিকার সবগুলিকে সমুন্নত রাখতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় হলো জামাত ও আওয়ামী লীগকে সামাল দেওয়া। দুটো শক্তি বিএনপির বিরোধী শক্তি, রাজনীতি বিরোধী শক্তি। জামাতের উত্থান আওয়ামী লীগের অনুপস্থিতিতে ব্যাপকভাবে বেড়েছে, এবং জামাত গত নির্বাচনে প্রায় ক্ষমতায় আসার পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু তারা পারেনি, হয়তো তাদের অত জনসমর্থন এখনও হয়নি। এদিকে নির্বাচনের বাইরে আছে আওয়ামী লীগ, তারা বিএনপিকে সহযোগিতা করছে বলে তাদের দাবি, কিন্তু বিএনপি আসলে কাকে নিয়ে, কাকে কাছে নেবে, কারে দূরে ঠেলে দিবে, সেই সংকট আমরা দেখছি বিএনপির মধ্যে প্রবল। তবে বিএনপির নিজস্ব যেহেতু রাজনীতি আছে, জামাত এবং অর্থাৎ ইসলামী শক্তি এবং আওয়ামী লীগের বিপরীতে জাতীয়তাবাদী উদারনৈতিক দল হিসেবে বিএনপিকে তার মূল ধারায়, যেটা জিয়াউর রহমান করে গেছিলেন, বেগম জিয়া লালন করে গেছেন, তারেক জিয়াকে সেই ধারায় থাকতে হবে। অতিরিক্ত সুবিধা কাউকে দেওয়া যাবে না, আবার বেশি দূরেও না। যেটা রাজনীতি, যেটা সত্যি, যেটা বিএনপি তার নিজস্ব রাজনীতি করবে, এই জায়গা থেকে তাদের সরা যাবে না। তবে সময় বলে দিবে কে বিএনপির আসল মিত্র, জামাত না আওয়ামী লীগ। আসলে দুটার একটাও জামাত বিএনপির মিত্র নয়। বিএনপির মিত্র যারা ছোটো ছোটো দল মাঠে আছেন, তাদেরকেই বিএনপি সংগঠিত করে চলতে হবে, এবং দলে এবং দলের বাইরে যারা জাতীয়তাবাদী শক্তি, প্রকৃত শক্তি, তাদেরকে খুঁজে বের করে নিতে হবে। এটি সংবাদপত্রের ক্ষেত্রে প্রযোজ্য, প্রশাসন, আমলা, পুলিশ, সেনাবাহিনী সব জায়গায় প্রযোজ্য। বিশেষ করে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, আমলা, এদের মধ্যে জাতীয়তাবাদী ঘরানার সমর্থক বহু আছে, যারা এখনও খুব দুরবস্থা আছে। সাংবাদিকদের নিয়ে আমি কথা বলবো, যেহেতু আমি এই পেশার লোক। এখানে জাতীয়তাবাদীদের কিন্তু জায়গা এখনও হয়নি। সরকার মারাত্মক ভুল করছে এই জিনিসটা। এই মিডিয়াকে সে গুরুত্ব দিতে হবে, সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিতে হবে। তথ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান এটা স্বীকার করছেন, কিন্তু সে অনুযায়ী কোনো কাজ হচ্ছে বলে মনে হয় না। বাধা কোথায় সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে বিএনপি কিন্তু অতীতের মতোই মিডিয়া বান্ধব হয়ে উঠতে না পারলে তার এর মাসুল গুনতে হবে কড়াই গন্ডায়। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই, আমরা দুর্ঘটনামুক্ত এবং যুদ্ধমুক্ত শান্তির একটি দেশ চাই। আমরা এগিয়ে যেতে চাই মর্যাদা নিয়ে। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম।